যারা টাকা দিচ্ছে তাদের তো একটা প্রোগ্রাম আছে, তারা তাদের মতো করেই তো করবে। তারা লিভ টুগেদার করে, তাদের মেয়েদের ব্যাপারে তাদের তাদের মানে ওমেন মানে এম্পাওয়ারমেন্ট, বা ধরো সেকুলার লাইফ, সেকুলার রাজনীতি, সেকুলার অর্থনীতি, তাই না? তো এই জন্য এই বিষয়টা কিন্তু একটা দ্বান্দ্বিক একটা অবস্থা কিন্তু। আর এনজিওদের মধ্যে যে এদেশের সংস্কৃতি বুঝে না, ইতিহাস বুঝে না, বোধ বুঝে না, এমন না। বুঝলে কি হবে, একবার যখন মানুষ ফেঁসে যায়, বাইরে থেকে টাকা আনাটা যখন অনিবার্য হয়ে ওঠে, তখন তো কিছু করার থাকে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আমরা দেখছি অন্তর্বর্তী সরকার ৮ মাসের বেশি সময় ধরে। তো এই সময় ধরে তো জুলাই বিপ্লবের পরে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ছাত্র জনতা তাদেরকে বসিয়েছে এই সরকারকে। ইতোমধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়নি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটুকু তিনি জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে বলে আপনার মনে হয়? একজন বর্ষিয়ান মানুষ হিসাবে আপনার মূল্যায়ন কি? তোমাকে ধন্যবাদ, তুমি হঠাৎ করে এসে হঠাৎ করে একটা প্রশ্ন করেছো। বেসিক্যালি আমি তো রাজনীতি নিয়ে খুব চিন্তা ভাবনা করি না, আমার রাজনীতির লোক নই। আমি ছাত্র রাজনীতি করেছি, এরপরে তো মানে আর মানে মূল রাজনীতিতে খুব সেভাবে আমি প্রবেশ করিনি। আমি অন্য তো যাই হোক, প্রথমে যেটা ভুল হয়ে গেল, যা হওয়ার তো হলো, আল্লাহর রহমত, এটাকে আমরা আল্লাহর রহমত বলি। আবাবিল পাখির কথা বলি আমরা, এই কথাগুলো অনেক আলোচিত হয়েছে। কেউ বিপ্লব বলছে, কেউ অভ্যুত্থান বলছে, কেউ পরিবর্তন বলছে, কত রকম, তাই না? এটা হতেই থাকবে, হতেই থাকবে। ইতিহাস ঠিকভাবে রচিত হবে যখন, সঙ্গে সঙ্গে তো ইতিহাস রচিত হয় না, তাই না? তো ওটা সঙ্গে সঙ্গে যেটা হয় ওটা সাংবাদিকতা, অনেক পরে গিয়ে ওটা ইতিহাস হয়, ঠিক না? তো প্রথমে যেটা ভুল হয়ে গেল যে বিপ্লব বা অভ্যুত্থান এগুলো কোনো আইনগতভাবে তো হয় না। আইন যখন আর থাকেই না, মানবাধিকার যখন একদম থাকেই না, তাই না? মানুষের স্বাধীনতা বলো, ব্যক্তি স্বাধীনতা বলো, অর্থনৈতিক স্বাধীনতা বলো, কোনো কিছুই যখন থাকে না, তখন তো এই ধরনের, যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন এই ধরনের বিষয়গুলো হয়। এবং দুনিয়ার সকল স্বাধীনতা বলো, সকল অভ্যুত্থান বলো, সকল পরিবর্তন বলো, আইনগতভাবে হয় নাই। তো সেটা ঠিক তখনই হয়তো বোঝা যায় নাই, বা যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের মাথায় হয়তো সেভাবে আসেনি। ছাত্র তো, সব কিছু তো আর বোঝা যায় না। ছাত্রর সঙ্গে জনতাও এসছে, রাজনৈতিক দলগুলো তো প্রথম অনেক দল তো বিরোধিতাও করেছে, কেউ কেউ গোপনে ওদেরকে সমর্থন করেছে। প্রকাশ্যে তো আসলো অনেক পরে, ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম যে কারা কারা ছিল, কারা কীভাবে হয়েছে, সঙ্গে সঙ্গে তো আর বোঝা যায়নি। তো আসলে ওই প্রথম যে ভুলটা, এখন তো সবাই বলছে, আমরা তখন কিছু বয়স্ক লোক তখনও আমরা বলেছিলাম, বিশেষ করে আমি কয়েকজন বিচারপতিকেই আমি ফোন করে জিজ্ঞেস করছিলাম যে এখনই তো সব বিচারপতি কিন্তু একই কথা বলেছে যে এটা আমরা কেন বলতে যাব, আমরা তো আইন, বিচার, সংসদ এগুলো নিয়ে আমরা তো আইনের কথা বলি, কিন্তু এটা তো আইনের বিষয় না। যা করার তাই করে ফেলতে হবে, বিরাট কথা। আচ্ছা, হ্যাঁ, যা করার, যারা আপনারা বা যারা এটা করেছে নিশ্চয়ই তাদের কোনো একটা পরিকল্পনা আছে, যা করার খুব তাড়াতাড়ি করে করে ফেলতে হবে। তারপরে ধীরে ধীরে আইনের মধ্যে, শৃঙ্খলার মধ্যে, এই শৃঙ্খলা মানে বিশৃঙ্খল অবস্থা থাকতে থাকতেই যা কিছু করে ফেলতে হবে। সেই সংসদের ব্যাপারে হোক, প্রেসিডেন্টের ব্যাপারে হোক, শাসনতন্ত্রের ব্যাপারে হোক, যে কোনো আইনগত বিষয়ে আইন না মেনেই যদি মানে একটা কিছু করা যায়, তাহলে এটা বেস্ট হবে। কারণ জনগণের সমর্থন আছে, এবং জনগণের সমর্থনটাই হলো বড় জিনিস। মানে আল্লাহর তরফ থেকে জনগণই তো মানে এটার মালিক, প্রতিনিধি হিসাবে মালিক। তো এটা একটা হলো। দ্বিতীয় হলো যে উনি যাদেরকে নিলেন, গোটা জাতি ওনার উপরে, মানে আমি পিছনের দিকে যাচ্ছি না, ওনাকে না দিয়ে অন্য কাউকে দেওয়ারও কথা ছিল হয়তো, বা এখন আমরা বুঝতে পারছি
মানে তখনও কিছু ফিসফাস ছিল যে একজন অধ্যাপককে সামনে আনা হবে, কিন্তু সেটা না হয়ে আল্লাহর তরফ থেকে ইউনূস সাহেব হয়ে গেলেন। ইউনূস সাহেবও যে একেবারে খুব জনপ্রিয় ছিলেন 100% আগে থেকেই যে উনি খুব বরেণ্য ছিলেন তাও কিন্তু নয়। বিশেষ করে এদেশের ইসলামিস্ট যারা, হ্যাঁ, তিনি সুদে মানে ইসলামী ব্যাংক হয়েছে 1983 সালে। তারপর থেকে ধীরে ধীরে অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে এবং সব সুদী ব্যাংকের কিন্তু আবার ইসলামী শাখাও হয়ে গেছে। কিন্তু ইউনূস সাহেব এদিকে আগান নাই। ওনাকে আগানোর জন্য এদেশের অর্থনীতিবিদরা বা ব্যাংকের চেয়ারম্যানরা বা ব্যাংকের ডাইরেক্টররা, হ্যাঁ, এদেশের অন্য দেশের কথা বলছি না, অনেক অনুরোধও করেছেন, কিন্তু উনি এটার বিরোধিতাও করেন নাই, আর এটার সপক্ষে উনি খুব বেশি কথাও বলেন নাই। মানে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি বা ইসলামী ব্যাংকিং, ইন্স্যুরেন্স, তাই না, প্রায় ইসলামের সকল ইনস্টিটিউশন নিয়ে তো বাংলাদেশে এক্সপেরিমেন্ট তো হয়েছে। এটা একটা বড় দিক, কিন্তু বাংলাদেশের মতো একটা মানে কি বলবো, মানে দরিদ্র একটা দেশে উন্নয়নকামী বা উন্নয়নশীল যাই আমরা বলি, এর নানা রকম ব্যাখ্যা আছে। সেখানে যে মানে কমিউনিজম নিয়েও এক্সপেরিমেন্ট হয়েছে, পুঁজিবাদ নিয়েও এক্সপেরিমেন্ট হয়েছে, এবং ইসলামকে নিয়েও কিন্তু কম এক্সপেরিমেন্ট হয়নি। ইভেন ইন্স্যুরেন্স তো আমরা সব সময় মনে করি যে হারাম, হ্যাঁ, কিন্তু ইসলামী ইন্স্যুরেন্সও হয়ে গেল, লাইফ ইন্স্যুরেন্সও হয়ে গেল, তাই না? তো এগুলোকে এদেশের মানুষ কিন্তু সবসময় ওয়েলকাম করেছে। বিরোধিতা হয়নি তা আমি বলছি না, বিরোধিতা হয়েছে। তো যাই হোক, তো উনি যেটা হলো যে উনি নিজে এনজিও ছিলেন, তো এনজিও ছিল ওনার। উনি যাদেরকে ক্ষমতায় নিলেন আর কি ওনার সহযোগী হিসেবে, সতীর্থ হিসেবে, তো এটা এনজিওদের হয়ে গেল। তো এটা একটা বড় ধরনের ভুল ওনার হয়ে গেল। এটা এখন সবাই কিন্তু এখন ভাবছে, যারা এনজিওদেরকে মানে করে সম্মান করে, কারণ তাদেরও একটা কিন্তু বড় ধরনের একটা অবদান কিন্তু ছিল বাংলাদেশ হওয়ার সাথে সাথে, ছিল না? কারণ সরকারকে অনেকে সমর্থন করেনি, তখনও সমর্থন করেনি টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, হ্যাঁ, কারণ যিনি স্থপতি তিনি বলেছেন যে আমার চারপাশে চাটুকার, হ্যাঁ। তারপরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী উনি বললেন যে এটা বটমলেস বাস্কেট, যা দেওয়া যায় শেষ হয়ে যায়। যিনি স্থপতি তিনি বললেন যে আমার কম্বলটাও পেলাম না, তাই না? দুর্ভিক্ষ হলো। অমর্ত্য সেন বললো কি বলেছিলেন, মানব রচিত, মানব নির্মিত দুর্ভিক্ষ। এগুলো তো সবাই এই জন্য, হ্যাঁ, তো এগুলো না, দুর্ভিক্ষ 74 দুর্ভিক্ষের উপরে বলছিলেন। তো এগুলো দেখে সরকারের উপরে প্রথম দিকে সমর্থন থাকলেও আস্থা বা বিশ্বাস সেভাবে ছিল না। কিন্তু এনজিওরা তখন কিন্তু যথেষ্ট পরিমাণে, আমরা বলি যারা বিরোধিতা করেছে তারা বলেছে যে ওরা ব্যবসা করেছে, কিন্তু ব্যবসা হোক আর যাই হোক, আমদানি নির্ভর হয়ে গেল না, কিছুই তো ছিল না। মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে তো সবই ধ্বংস হয়ে গেল। তো এখন ব্লেড থেকে শুরু করে, সাধারণ ব্লেড থেকে শুরু করে একেবারে খাদ্যশস্য থেকে পর্যন্ত, তাই না, সবই তো আমদানি করতে হয়েছে। তো সেই সময়গুলোতে কারা সাহায্য করেছে? এই এনজিওরা বিভিন্নভাবে, হ্যাঁ, তারাও ব্যবসা করেছে, হ্যাঁ, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে তারা অতিরিক্ত ব্যবসা করেছে এনজিওর নামে। হ্যাঁ, এনজিওর নামে তারা যতটুকু লাভ পাওয়ার কথা ছিল, হ্যাঁ, বা মানে তোমার সার্ভিস হিসেবে যতটুকু টাকা নেওয়া দরকার ছিল, সেখান থেকে তারা অনেক বেশি করেছে। পরবর্তী সময়ে যেই সরকারি এসছেন তারা সরকারের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছেন, সরকার নিজে ব্যবসা করার চেষ্টা করেছেন, এনজিওদেরকে একটু আর চোখে দেখেছেন। কিন্তু এখানে কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল, বিদেশিরা এনজিওদের মাধ্যমেও কিন্তু সরকারকে সাহায্য করেছে। আচ্ছা আচ্ছা, তারা মিডিয়া ছিল, বড় বড় এনজিওরাই আনতে পেরেছে, যাই আনুক, ডলার আনুক, পাউন্ড আনুক, দ্রব্য আনুক, যাই আনুক, তারাই কিন্তু চেষ্টা করেছে। তো এই ব্যাপারে ইউনূস সাহেবের তো অনেক বড় অবদান, তাই না? নিঃসন্দেহে বড় অবদান, এবং ওনার সঙ্গী সাথীরও অনেক বড় অবদান। কিন্তু শেষ দিকে এসে আওয়ামী সরকার তো ওদেরকে আর খুব সেভাবে প্রশ্রয় দেয় নাই।
কারণ গত সরকার নিজেই তো হয়ে গেল সব কিছুর মালিক, তাই না? ব্যবসা বাণিজ্য, রাজনীতি, মানবাধিকার, হ্যান ত্যান যা কিছু সব সরকারের। জি জি জি। তারা আর ওইভাবে এনজিওদেরকে মানে সাহায্য সহযোগিতা করা, তো তারা একটু বিপদে পড়ে গেল না? শত শত বা হাজার হাজার কর্মচারী নিয়ে দেশ বিদেশে আমাদের এনজিওগুলো আফগানিস্তানে গিয়ে কাজ করেছে, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে গরিবদের জন্য কাজ করেছে না? জি। মানে সেটা নিয়ে তারাও কিন্তু অনেক বড় বড় কাজ করেছে। ব্র্যাক আফগানিস্তানে কি করেছে তুমি জানো, বড় ভূমিকা রেখেছে। তুমি সাংবাদিক হিসেবে সবই জানো। তো যাই হোক, তো এনজিওদেরকে নিয়ে এদেশের মানুষ সেভাবে কিন্তু ছিল না। তুমি তো জানো যে আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের মধ্যবিত্ত বিশেষ করে, বা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত, রাজনীতি সচেতন, তারা জানে, বা আমাদের মিডিয়া অত্যন্ত সচেতন, তাই না? জি। তো এই জন্য উনি যাদেরকে নিলেন তাদের মধ্যে এদেশের মানুষের মনন, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, বিশ্বাস বা তাদের যে বোধ এবং বিশ্বাস সব কিছু মিলে যে বিষয়টা, সেটা এনজিওদের মধ্যে মানে ছিল না। সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতিনিধিত্ব তারা করতে পারছে না। পারেনি কেন সেটা তুমি জানো? জি। যারা টাকা দিচ্ছে তাদের তো একটা প্রোগ্রাম আছে, তারা ধার দেখ আর ডোনেশন দেখ, হ্যাঁ, তারা তাদের মতো করেই তো করবে। তারা লিভ টুগেদার করে, তাদের মেয়েদের ব্যাপারে তাদের মানে ওমেন মানে এম্পাওয়ারমেন্ট, বা ধরো সেকুলার লাইফ, সেকুলার রাজনীতি, সেকুলার অর্থনীতি, তাই না? তো এই জন্য এই বিষয়টা কিন্তু একটা দ্বান্দ্বিক একটা অবস্থা, কিন্তু কথা বলছো না? আর এনজিওদের মধ্যে যে এদেশের সংস্কৃতি বুঝে না, ইতিহাস বুঝে না, বোধ বুঝে না, এমন না। বুঝলে কি হবে, একবার যখন মানুষ ফেঁসে যায়, বাইরে থেকে টাকা আনাটা যখন অনিবার্য হয়ে ওঠে, তখন তো কিছু করার থাকে না, জি, তাই না? তো এই জন্য এইটা ঠিক হয়নি ওনার। তারপরে যেটা হলো যে তারপরে যে কাজগুলো ওনারা করছিলেন, সংস্কারের কাজটা, এটা একদম ভালো, খুব ভালো। মানে তারা দেখেছেন যে গত 53 বছর ধরে যা কিছু করা হয়েছে এর বেশিরভাগই ভুল করা হয়েছে। আচ্ছা। এদেশের মানুষের রাজনীতি ছিল না, এদেশের মানুষ ওই যে যেটা আগে থেকে বললাম আর কি, তাদের মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, বুদ্ধি, বিশ্বাস, তাই না? মানে আমরা মুসলিম দেশ হিসেবে আমাদের একটা আখেরাত বলে তো কথা আছে। এই জীবনটাই একটা জীবন, হ্যাঁ, এখানেই আমরা মানে এখানে এই ইহকালিক বা এই জাগতিক যে বিষয়গুলো, এগুলো আমাদের সামনে এসে গেল। শুধু উন্নতি 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 যে হয় না আমি তা বলবো না, যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের পায়ে স্যান্ডেল ছিল না গত 53 বছরে, আমাদের পায়ে তো এখন বিদেশের মতোই আমাদের কাপড় চোপড় হয়ে গেছে। গ্রামে গেলেও এই তুমি যে ধরনের কাপড় পরেছো, তুমি যদি গ্রামে যাও, গ্রামের কলেজে যাও, গ্রামের স্কুলে বা মাদ্রাসা যেখানে যাও, এই ধরনের পোশাকই কিন্তু এখন সবাই পরে। এখন আর ওই যে লুঙ্গি বা একটা পাঞ্জাবি এরকম তো নাই। তো ওর পরিবর্তন, অনেক পরিবর্তন হয়েছে, ভালোর দিকেও পরিবর্তন হয়েছে, আবার খারাপের দিকেও হয়েছে। খারাপের দিকে মানে অন্যদের সংস্কৃতি, অন্যদের জীবন আচরণ, অন্যদের লাইফস্টাইল আমাদের জীবনে এসে গেছে। আবার দেখো, মেয়েরা শাড়ির চেয়ে মানে সালোয়ার কামিজ, এটা কিন্তু অনেক শালীন। একটা ওড়না থাকলে, মাথায় একটা কাপড় থাকলে আর তো বেশি কিছু লাগে না, ঠিক না? মিনিমাম কথা বলছি, বোরকা বা আরও শালীন থাকা, সেটা তো অনেক বড় ব্যাপার। সেটার জন্য শিক্ষা লাগবে, অনেক কিছু লাগবে, সেটা ওইদিকে আমি যাচ্ছি না। আমি বলছি যে মিনিমাম যে বিষয়গুলো, আমরা যে বিশ্বায়নকে কিন্তু আমরা গ্রহণ করে নিয়েছি। আমরা এখন কেউ বিছনায় বসে ভাত খাই না, 2-4 জন হতে পারে। আমাদের গ্রামাঞ্চলে কিন্তু ডাইনিং টেবিল, তাই না? যারা ধরো একেবারে হতদরিদ্র তাদেরকে ছাড়া বলছি। তো এই জিনিসগুলো একটা, এই সমস্যা কিন্তু এখনও চলছে। আর সব রাজনৈতিক দল কিন্তু ইউনূস সাহেবকে সেভাবে সমর্থন করছে না। আচ্ছা। প্রথম দিকে আমরা হয়তো মনে করেছিলাম সেভাবে। এর অনেকগুলো কারণ আছে। কোনো দেশের রাজনীতি এখন সেই দেশের মধ্যে সীমাবদ্ধ না, এটা তো তুমি বুঝতেছো। কোনো দেশের রাজনীতি, ভারতও পারছে না
তার নিজের আদর্শ, নিজের মনন, নিজের চিন্তাভাবনা, নিজের সংস্কৃতি নিয়ে চলতে। ইভেন চায়নাও কিন্তু চলতে পারছে না। চায়না নিজের নিজের সংস্কৃতি থেকে সরে আসছে না। জি, এই টাই টুই পরা, এই যে জামা কাপড়, গান বাজনা, মানে পাশ্চাত্যের অনেক কিছু ফলো করছে না। জি, এখন কিন্তু একটা মিক্সড লাইফস্টাইল আমাদের সবার ঘরে ঘরে, আচ্ছা, ঠিক না? জি, জি, তো এই বিষয়গুলো হলো কি, যে এখন ওই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা কিন্তু খুব দরকার। সংস্কার না হয় যদি এখন আমরা খুব তাড়াহুড়ো করে ইলেকশন করি, তো যারা চলে গেলেন, পলায়ন করলেন বা আমাদেরকে ছেড়ে চলে গেলেন, জি, তো সেটাই তো আবার আসবে। কারণ জনগণ তো অত বুঝে না। আমাদের দেশে জনগণের মধ্যে একটা মানে একটু দ্বিচারিতাও আছে। তুমি নিশ্চয়ই জানো, তুমি তো গ্রামের ছেলে, আমরা সবাই গ্রামের ছেলে। জি, জি, আমরা ইসলাম চাই, ভালো হতে চাই, সব ঠিক আছে, কিন্তু ইলেকশনের সময় আমরা খুব ভালো করে দেখেছি, যারা বলে যে ভালো লোকরা দাঁড়ালে বলে যে আপনি তো আপনাকেও কিছু দিতে পারবেন না, আমাদেরকেও কিছু দিতে পারবেন না, তো আপনাকে ভোট দিয়ে লাভটা কি? জি, আমাদের দেশে এটা একটা ইলেকশনের জন্য একটা বেসিক জিনিস। কিন্তু আমরা শুধু সরকারকে দায় দিলে হবে না, জনগণের মধ্যেও কিন্তু এই প্রবণতা আছে। হ্যাঁ, মানুষ চায় যে তার আত্মীয়, তার বন্ধু, তার জানাশোনার লোক নির্বাচিত হোক, যাতে আমি কিছু পাবো, লাইসেন্স, এটা ওটা সেটা, তাই না? কত সরকারের বা স্থানীয় সরকারের মানে অনেক বিষয় আছে না, রাস্তাঘাট করা, পুল করা, ছোটোখাটো। তো সবাই চায় যে আমাদের দেশের মানুষ ইলেকশন মানে মনে করে যে এমন একজন লোক, সেই ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হোক আর মন্ত্রী হোক, সে চায় যে তার পরিচিত লোক হোক, তার জানাশোনা লোক হোক। কি আদর্শ কি, হ্যাঁ, ওগুলো নিয়ে তাদের মাথায় ব্যথা নেই। মূল মাথায় ব্যথা হলো এই জায়গায়, যে আমার ছেলেটা চাকরি পাবে, আমার মেয়েটা একটা ভালো বর পাবে, বা আমেরিকায় যাবে। এখন তো আর একটা বিষয় হয়ে গেছে, হ্যাঁ, এখন যদি আমেরিকা বলে যে বাংলাদেশকে আমরা আমাদের প্রদেশ বানিয়ে নিলাম বা একটা স্টেট বানিয়ে নিলাম, হ্যাঁ, খুব বেশি লোক যে এটা বিরোধিতা যাবে আমার তো মনে হয় না। কারণ যে হারে লোকজন যাওয়ার চেষ্টা করছে, এবং সব সময় কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে আমরা বের করে দিব, রাখবো না, এই করছি, তাই না? খুব যে এনকারেজ করতেছে তা তো না, তার ভিতর দিয়েও কিন্তু পাশ্চাত্য জগতে যাওয়ার জন্য মানুষ চলে যাচ্ছে। এটা হিজরত না, কিন্তু এটা হলো আর্থিক লাভালাভের জন্য, জীবনের উন্নতির জন্য, পরিবারের উন্নতির জন্য। কথা বুঝছো?